ইরান ইসরায়েল সংঘাত বন্ধে বিশ্ববড়লদের দৌড়ঝাঁপ শুরু। জেনেভায় বসছেন ইইউ প্রতিনিধিরা, জাতিসংঘে জরুরি বৈঠক। আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরবতা ভাঙার আহ্বান তেহরান দূতের। জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ। বিশ্বে এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণ। বাংলাদেশি শরণার্থীদের গন্তব্য তালিকায় এবার আফ্রিকার সোমালিয়া। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীরক্ষা বাঁধে ভাঙন। প্লাবিত ৬ গ্রাম। পাউবর দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা ৭টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি জান্নাতুল নাইম। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ইরান ইসরায়েল সংঘাতে উদ্বাস্তু হচ্ছেন অসংখ্য ইরানি। হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন তারা। প্রতিবেশী দেশগুলোতে তাই বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল। এদিকে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা থেকে রক্ষা পেতে ভিনদেশ আশ্রয় নিচ্ছেন ইসরায়েলিরাও। ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘরছাড়া ইরানিরা। পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশে। তুরস্কের ভ্যান শহরের দিকে ছুটছেন অসংখ্য ইরানি। দেশটিতে ক্রমেই বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল। ভিসাবিহীন প্রায় ৩ মাস থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিচ্ছেন এই সীমান্ত শহরে। কাপিকাও সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি। যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তা আর প্রাণভয়ের এই যাত্রায় গন্তব্যে যেতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। ২৮ ঘন্টা ধরে যাত্রা করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে গন্তব্যে পৌঁছাতে আরও একদিন লাগতে পারে। ইরানে পরিস্থিতি ভয়াবহ। আশা করি দ্রুত এই যুদ্ধ শেষ হবে, বাড়ি ফিরতে পারবো। দেশে যুদ্ধ চলছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে এখানে এসেছি। তুরস্কের সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ এমন সংকটে আমাদের আশ্রয় দেওয়ার জন্য। আশা করি এই যুদ্ধে আমাদের জয় হবে, ইসরায়েল ধ্বংস হবে। যুদ্ধপীড়িত ইরানিদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ভ্যান শহরের হোটেলগুলো। বুকিং হয়ে গেছে অধিকাংশ রুম। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে অন্যান্য বছরগুলোর একই সময়ের তুলনায় ইরানি অতিথিদের আগমন বেড়েছে প্রায় দ্বিগুণ। ভ্যান শহর থেকে অনেকেই যেতে চাইছেন ইস্তাম্বুল, আঙ্কারা সহ অন্যান্য শহরে। তবে পরিবহন সংকটে তা সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। ফলে শহরটিতে বাড়ছে উদ্বাস্তুদের দুর্ভোগ। এদিকে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছেন ইসরায়েলিরাও। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে অনেক বাসিন্দাকে। সম্প্রতি ক্রুজ শিপে প্রায় ১৫০০ ইসরায়েলিকে নেওয়া হয় সাইপ্রাসে। মাসুম রাব্বি, চ্যানেল 24। টানা ১ সপ্তাহ ধরে পাল্টাপাল্টি সংঘাতে ইরান ইসরায়েল। শুক্রবার ভোরেও চলে দুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। চলমান এই সংঘাত বাড়তে থাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বিশ্বমোড়লরা। আর জেনেভায় বসছেন ইউরোপের প্রভাবশালী দেশ ও ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। আর কিছুক্ষণ পরেই বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। দ্বিতীয় সপ্তাহ গড়ালেও ইসরায়েল ইরান সংঘাতের তীব্রতা কমার নাম নেই। শুক্রবার ভোররাতেও চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা। শহরের টেকনোলজি পার্কে মাইক্রোসফটের অফিস লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে ৭ জনের আহত হওয়ার খবর মিলছে। বিরামহীন হামলায় তেল আবিব ছেড়েছেন অন্তত ৪,০০০ ইসরায়েলি। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনের ক্ষতিপূরণের আবেদন করেছেন ৩০,০০০ মানুষ। ইসরায়েলও হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর মধ্যে তেহরানের অস্ত্র গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটও রয়েছে। রাতভর হামলায় ইসরায়েলের অন্তত ৭টি যুদ্ধবিমান অংশ নেয় বলে দাবি করেছে তেল আবিব। আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাব। যত সময় লাগুক ইসরায়েল থামবে না। হামলার জোর আরও বাড়ানো হবে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিণত হয়েছে বৈশ্বিক মাথা ব্যথায়। দুই পক্ষের সংঘাতের লাগাম টানতে যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠকে বসছেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা, যাতে অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা অব্যাহত থাকলে কোনো আলোচনা হবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে। যতক্ষণ ইরানের জায়নবাদীদের হামলা অব্যাহত আছে ততক্ষণ আমরা কারোর সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী নই, কারণ তারা ইসরায়েলের সহযোগীর ভূমিকায় আছে। আত্মরক্ষার স্বার্থে হামলার বিপক্ষে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। একই রাতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও। এই বৈঠকটির দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। যদিও যুক্তরাষ্ট্র কিছুটা সময় নিয়ে বলেছে সংঘাতে দেশটি জড়াবে কিনা এর জন্য সময় নেবে 2 সপ্তাহ। এদিকে ইসরায়েলের হামলার বিপক্ষে কঠোর প্রতিরোধের সমর্থনে দেশ জুড়ে বিক্ষোভ করেছেন ইরানের নাগরিকরা। লাখো মানুষ জড়ো হয় তেহরান, তাবরিজ ও সিরাজ শহরে, যাদের কণ্ঠে ছিল ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। চ্যানেল 24-এর সাথে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি আশা প্রকাশ করেন, জাতিসংঘের জরুরি বৈঠকে ন্যায়ের পক্ষে সরব হবে সদস্য রাষ্ট্রগুলো। রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যে অশান্তি চায় তেল আবিব, তৈরি করতে চায় জ্বালানির সংকট। মোর্শেদ হাসিবের রিপোর্ট। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শুরু হবার কথা ছিল চলতি মাসের প্রথমার্ধেই। সে আলোচনা শুরুর আগেই তেহরানে হামলা শুরু করলো ইসরায়েল। পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। তখন অনেকটা বাধ্য হয়ে ওমানে তেহরান ওয়াশিংটন ডিসির পরমাণু শক্তির আলোচনা বাতিল করা হয়। ঢাকায় তেহরান দূত চ্যানেল 24-এর সাথে আলাপকালে বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় না ইসরায়েল, আর তাই সুপরিকল্পিত হামলা করছে দেশটি, যাতে ইরানে সাধারণ মানুষ তো বটেই, সুনির্দিষ্ট ও মূল স্থাপনাগুলোকে গুঁড়ি দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই হামলার মাধ্যমে শান্তিপূর্ণ ও কূটনৈতিক আলোচনার পথকে বন্ধ করতে চায় নেতানিয়াহুর সরকার। এই হামলাগুলো এমন এক সময় সংঘটিত হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পর্বের পরোক্ষ আলোচনার দ্বার প্রান্তে ছিল এবং একটি চুক্তি এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপের মাধ্যমে দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য পরিষ্কার: পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং এমনকি আবাসিক ভবনগুলোতেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে অনেক ইরানি নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের স্পষ্ট উদাহরণ। বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন যুদ্ধাপরাধের নিন্দা জানানোর জন্য, তবে হতাশা প্রকাশ করেন জাতিসংঘ ও ওআইসি সহ বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশের ভূমিকায়। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য, বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা এই আগ্রাসনের দৃঢ়ভাবে নিন্দা জানায়, কারণ যে কোনো ধরনের নীরবতা বা নমনীয়তা আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করে এবং জাতিসংঘ সনদের প্রতি অশ্রদ্ধার শামিল। আশা প্রকাশ করেন সব পক্ষ অচয়ে যুদ্ধবন্ধে একমত হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে ইরানে জায়নবাদীদের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বক্তারা বলেন যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে সব মুসলিমকে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুখে মানবতার কথা বললেও পশ্চিমা বিশ্ব সংঘাত বন্ধে চুপ রয়েছে বলেও সমালোচনা করেন তারা। এখানে দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে, মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। তাহলে সকলের জাতি এবং আকিদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, তত ইহুদিরা সুযোগ পাবে। তাই ইহুদিদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। গাজাতেও সমানতালে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। নেতজালিম করিডোরে ত্রাণের জন্য অপেক্ষমানদের ওপর গুলি ছুঁড়ে
হত্যা করা হয় 22 ফিলিস্তিনিকে। দের আর বালাহতে অবস্থিত আল আদওয়া হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে দিনভর জায়নবাদীদের আগ্রাসনে প্রাণ গেছে অন্তত 84 ফিলিস্তিনির। গাজা সিটি ও উত্তরাঞ্চলে 59 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্য গাজার মাঘাজি শিবিরে এক পরিবারে স্বামী স্ত্রী সহ 10 জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। গেল এক দশকে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে, তবে তহবিল আছে সেই 2015 সালের সমান। এবং এই তথ্যটি কিন্তু আমরা দেখেছি যে উঠে এসেছে UNHCR এর একটি প্রতিবেদনে, যেখানে দেখা যায় যে ইসরায়েল গাজা, ইউক্রেন রাশিয়ার পর নতুন করে ইরান ইসরায়েল সংঘাতে বাড়ছে ভিটেমাটি হারা মানুষ। একের পর এক যুদ্ধের দামামা, জাতিগত নিধন, বর্ণবাদী নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু কারণে হু হু করে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। অতি সম্প্রতি ভয়াবহ রূপ নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ, গাজা ইসরায়েলি গণহত্যা, ইউক্রেন রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধ সহ বিশ্বে চলমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা প্রকট করছে শরণার্থী সংকট। ভারত পাকিস্তান যুদ্ধে জড়ানো মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে অন্য দেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। তেহরান জুড়ে প্রায় 1 কোটি মানুষের বাস। ইসরায়েলি হুঁশিয়ারির পর শহর ছেড়েছে লাখো বাসিন্দা। তেল আবিব ছেড়ে পাশের শহরগুলোতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ইসরায়েলিও। অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় 20 লাখ। ইসরায়েলি আগ্রাসনে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের শিকার হয়ে জীবন বাঁচাতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আসছে বাসিন্দারা। জান্তা সরকারের সাথে বিদ্রোহীদের সংঘাতে প্রতিদিনই মিয়ানমারে বাড়ছে বাস্তুচ্যুতের সংখ্যা। জাতিসংঘের হিসাবে এই সংখ্যা 35 লাখের বেশি, যার 1/3 শিশু। শরণার্থী সংকটে চাপে আছে ইউরোপও। রাশিয়ার সাথে যুদ্ধের জেরে ইউক্রেন ছেড়েছে বহু মানুষ। ইউরোপ জুড়ে নথিভুক্ত করা হয়েছে প্রায় 80 লাখ শরণার্থী। তবে বিশ্বের সবচেয়ে বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ রয়েছে সুদানে। দেশটিতে 1,43 লাখ শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ রয়েছে। এর আগে এই অবস্থানে ছিল সিরিয়া 1,35 লাখ, আফগানিস্তানে 1,03 লাখ। UNHCR এর তথ্য বলছে গেল এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিপরীতে তহবিল 2015 সালের সমান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের সংখ্যা। আশ্চর্যজনক হলেও সত্যি যে ইউরোপ, আমেরিকা সহ সেই তালিকায় এবার যোগ হয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াও। এদিকে দেশেও শরণার্থী বিষয়ক পরিস্থিতি দিন দিনই জটিল হচ্ছে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। নানা প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বাংলাদেশি শরণার্থী সংখ্যা বাড়ছেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে গেল বছরে বিভিন্ন দেশে 28,473 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে। আবেদন করেছিল প্রায় 1,08,131 বাংলাদেশি। অবশ্য সিংহভাগেরই গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো। তবে চমকপ্রদ তথ্য মিলে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতেও 6 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ায়। UNHCR তথ্য অনুযায়ী 2023 সালে 24,126 বাংলাদেশি, 2022 সালে 24,000, 2021 সালে 22,672 জন এবং 2020 সালে 18,948 জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্ট পরবর্তীতে এমন সংখ্যাটা অস্বাভাবিক নয়। নতুন নতুন দেশে যাবার চেষ্টা করছে বাংলাদেশিরা, ফলে সোমালিয়ার মতো দেশগুলোতে আশ্রয়ের নাম আসছে। রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি যেটি আসছে আলোচনায়, কিন্তু সেটা গত বছর কিছুটা বেশি হওয়া স্বাভাবিক, বিশেষ করে অগস্টের পট পরিবর্তনের পরে। কিন্তু এটাও আমরা বুঝি যে অনেকে কিন্তু মানে সত্যিকার অর্থেই যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার মতো বা শরণার্থী হিসেবে অথবা কোন রকম ভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়ার মতো সেরকম কিন্তু সকলের হয়তো বাস্তবতা নাও হতে পারে। শরণার্থীর চিত্রে দেশেও বেশ জটিল পরিস্থিতি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা, তবে যোগান নেই সেই পরিমাণ অর্থের, ফলে সংকট জটিল আকার ধারণ করছে, জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। জমনহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতি রূপ নেবে। তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতায় শুধু বাংলাদেশি নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল।
মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 6টি গ্রাম, তলিয়েছে বসতঘর সহ হাঁস মুরগির খামার। ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। বড়ইয়ার মুহুরী নদীর বাঁধ ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে হু হু করে ঢুকে পানি। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া ও বসন্তপুর এলাকা প্লাবিত হয়। তলিয়ে যায় বসতঘর সহ হাঁস মুরগির খামার, ফসলের মাঠ। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই, সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানের পানি ঢুকেছে ফুলগাজীর সবজি বাজারের এক অংশেও। পরশুরাম উপজেলার মনিরামপুরে সিলোনিয়া নদীর বাঁধ উপচে লোকালয়েও ঢুকেছে পানি। স্মরণকারের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। করি সবকিছু করি যায়, করে না, আসি দেখি যায় এই যন্ত্র করে না। আমার বাড়ির ভিতরে পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা পড়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সরকারের কাছে আগুন আবেদন দিয়ে যেভাবে হোক আমাদের এই ভূমি নদী খনন করে আমাদেরকে এইটা থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানি রোধে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। এখানকার জনগণকে এই বন্যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। 2024 সালে ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধের মেরামত কাজ শেষ হওয়ার আগেই উজানের ঢলে বিভিন্ন স্থানে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। কোথাও দৌড়ঝাঁপ কিংবা পড়াশোনা নয়, ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নীলফামারী থেকে মিলছে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু স্বপ্নের দেশের ভিসা। আর এমন বাম্পার অফারের জন্য জনপ্রতি গুনতে হচ্ছে কমপক্ষে 15 লাখ টাকা। ভিসা খেলোয়াড়দের এই খেলায় পড়ে সহায় সম্বল হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার মানুষ। বনিয়ামিনের অনুসন্ধানে জেনে আসবো ভিসা জালিয়াতির সেই অভিনব গল্প। ভিসা দিছে যে এই যে ভিসা হাতে স্বপ্নের দেশ ইতালির ভিসা, তাও আবার একার নয়, স্বজন সহ। তাই চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দে ছিলেন চাঁদপুরের তপন চন্দ্র ও তার স্বজনরা। অবশ্য এজন্য তাদের কোটি টাকারও বেশি খরচ করতে গিয়ে গায়ে বাঁধেনি। এক একজনের কত টাকা করেছে? এক একজনের কাছ থেকে প্রায় 17 লাখ 18 লাখ এরকম নিছে। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি দিন দেরিও হয়নি। বিদেশ যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়েই বাধে বিপত্তি। এখন আমরা এটা ম্যান পাওয়ার করাইতে গেছি, যাওয়ার পরে যে বলতেছে যে এটা ফেক ভিসা, ম্যান পাওয়ার দেয় না, টাকা নেওয়ার পরে সব বন্ধ করে দিচ্ছে। পরে আমরা খোঁজ করে দেখতে পেলাম যে তারা বিশাল বড় একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতে নিতেছে, কিন্তু তাদের দেখা পাইতেছে না কেউই। যদিও বিশ্বাস অর্জনের জন্য মাঝখানে নেপাল থেকে ঘুরিয়ে আনা হয় তাদের। ভিসা দেবে বলে আমাদেরকে ইন্ডিয়া ভিসা করাইছে, তারপর ইন্ডিয়া ভিসা করে ইন্ডিয়া নিতে পারে নাই, তারা আমাদেরকে নেপালে নিয়ে গেছে। ভুক্তভোগীদের তথ্য যাচাই আর প্রতারণার উৎস খুঁজতে চায় চ্যানেল 24, আর এজন্য গন্তব্য উত্তরবঙ্গের নীলফামারী জেলা। ভিসা প্রতারণার ঘটনায় শুধু চলতি বছরেই শতাধিক মামলার তথ্য এসেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। আমার জানা মতে প্রায় 100 মামলা হবে, প্রতারণা মামলা। কিশোরগঞ্জ থানার মামলাগুলোর সূত্র ধরে আমরা যেতে চাই অভিযুক্ত কয়েকজনের বাড়িতে। ভুল করছিল, গেছিল, এটা মিথ্যে কথা নয়। ঠিক আছে, ওইখানে বন্ধ করেন। এইটা বুলবুল ভাইয়ের বাসা না? আছে উনি? ওনার এই বাসাটা ছাড়া আর বাসা আছে? কই বুলবুলের এই যে থাকার বাড়ি এটা, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুত। এই প্রতারণা করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে দেখা যায় পুরো নীলফামারী জেলায় জাল ভিসা তৈরির কার্যক্রম মহামারী আকার ধারণ করেছে, যার অন্যতম কারণ পুলিশের সাথে প্রতারকদের সখ্যতা। ধরা পড়লে কিছুদিন জেল খাটলেও অর্থের জোরে বেরিয়ে এসে ফের নামেন প্রতারণার কাজে। টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ। হয়েছে কি, একজন করতে 7 লাখ 10 লাখ করে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, নিয়ে ছাড়ি দিয়ে এই প্রতারকদের। প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিদেশ বিভূত তরুণদের ফাঁদে ফেলতে
প্রতারকরা বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। নানা চটকদার ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করা হয় তাদের। একবার সেই ফাঁদে পা দিলেই আর নিস্তার নেই। মনে করেন যে অস্ট্রেলিয়া, কানাডা, ওইগুলো দেশের আদার সাইড যে ভিডিও আছে, রেস্টুরেন্ট বা মাল্টা বাগান, এইগুলা থেকে ভিডিও নেওয়া হয়। ওইগুলা ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয়, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয়। বনিয়ামিন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9টায় সার্চলাইট অনুষ্ঠানে। একটা সেলফি। আপু, এখন কিছু খাও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। আশ্বাসের পর আশ্বাস, তবে বাস্তবায়িত হয়নি প্রত্যাবাসন। এমন পরিস্থিতিতে চরমভাবে আশাহত রোহিঙ্গারা। এর মধ্যে নতুন নতুন রোহিঙ্গা যোগ দিয়ে ক্যাম্পেও বাড়াচ্ছে সংকট বাড়ছে স্থানীয়দেরও। বিশাল রোহিঙ্গা বোঝা সামগ্রিকভাবে ঝুঁকি তৈরি করছে কক্সবাজারের আইন শৃঙ্খলা ও সামাজিকভাবে। আজিম নিহাদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ভারত থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে জোরপূর্বক পাঠানো হয়েছে বাংলাদেশে, যাদের ঠাঁই হয়েছে উকিয়া টেকনাফের ক্যাম্পে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকেও থামছে না অনুপ্রবেশ। জান্তার পর আরাকান আর্মির নিপীড়নের মুখে এপারে নিয়মিত পালিয়ে আসছে রোহিঙ্গারা। এভাবে আশ্রয় প্রক্রিয়া বাড়তে থাকায় দিন দিন বাড়ছে শরণার্থীর বোঝা। আশ্বাসের পর আশ্বাস আর আলোচনার পাকচক্রে এখন নিজ দেশে ফেরার ব্যাপারে এক প্রকার আশাহত রোহিঙ্গারা। জানে না আদৌ ফিরতে পারবে কিনা জন্মভূমিতে। জেলের থেকে ডিপোর্ট করার তো জোর করে পাঠিয়ে দেবো, আমরা তো জানি না, আমরা কোয়েও নাই আগে। মায়েও মারি ফেলাইয়ে, বাপও মারি ফেলাইয়ে, আর কিভাবে থাকিম। আর দেশত না তো যাইতে মহন হতাই আন আই এর উত্তর তো কি করি দাহি পাইম। আর মনে হলে এখনের ভিতরে যদি দেশ দিলে সরকারের ফকতু ভাই সুস্থে তোমার বালা না লাই বর্মান না তো দে মগে নির্যাতন বলি আর যাই ফাইটা মূল্য আরালা ভালো হইতো। রোহিঙ্গা বোঝার কারণে নানামুখী সংকট বাড়ছে স্থানীয়দের, অথচ সেই তুলনায় প্রতিশ্রুত সহায়তাও পাচ্ছে না তারা। এই জটলাটা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে এখানে তো বিভিন্ন ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, প্রতি মুহূর্তে হচ্ছি। আমরা ইতিমধ্যে এই তাদের অবস্থানগত কারণে পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পরিবেশগত ক্ষতি, আমাদের নিরাপত্তাজনিত ক্ষতি, আমাদের ইকোনমিক্যাল বিভিন্ন জায়গায় তারা ক্ষতিগ্রস্ত করছে, আমাদের শ্রমবাজার তারা দখল করে ফেলছে। কক্সবাজারের আইনশৃঙ্খলা ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকির কারণ এখন রোহিঙ্গারা, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে কোনো সুখবর নেই প্রত্যাবাসনের ব্যাপারে। ক্যাম্পের ভেতর থেকে রোহিঙ্গারা অনেক সময় বের হয়ে আসেন এবং তারা কক্সবাজারের আশেপাশের উপকণ্ঠে নানা জায়গায় নানা ধরনের কার্যকলাপে লিপ্ত হন। এর ফলে আইন শৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটে। তো সামগ্রিকভাবে এটি আসলে একটি ইউনিল্যাটারাল বা মানে একটি একমুখী কোনো কার্যক্রম না, এটা একটা বহুমুখী পদক্ষেপ নিয়মিতভাবে আমাদের চালিয়ে যেতে হচ্ছে। সমাধানটাও আমাদের হাতে নেই এককভাবে, এটি একটি যৌথ সমাধান দরকার। বলা যায় এখন আরাকান আর্মি এবং মিয়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের যৌথভাবে এটা নিয়ে কাজ করা উচিত এখন। তো আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলবো, যেহেতু সমাধানটা আমাদের হাতে এককভাবে নেই, কিন্তু আমরা তো খুব আশাবাদী। এই সংকটের মধ্যে বহুদিন ধরে থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া সংক্রান্ত আলোচনাও। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন।